আচ্ছা, আজকে এক্সক্রিটরি সিস্টেম শুরু করব। এক্সক্রিটরি সিস্টেম অ্যান্ড এক্সক্রিশন, ওকে, এলিমিনেশন অফ বডি ওয়েস্টস। সো ওয়েস্ট প্রোডাক্টস তো আমাদের বডিতে হয়ই, ইজন্ট ইট? wherever there is a factory producing useful things, ওয়েস্ট প্রোডাক্টসও তৈরি হবে। তো আমাদের বডি একটা ফ্যাক্টরির মতোই কাজ করে। ইটস প্রডিউসিং, ক্যাটাবোলাইজিং, মেটাবোলাইজিং, অ্যানাবোলাইজিং সো মেনি থিংস থ্রু আউট দ্য ডে। সো ওয়েস্ট প্রোডাক্ট তো হবেই। বাইরেও যে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিজ আছে সেখানে কত কত জিনিস প্রডিউস হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে, যার জন্য ওখানেও ওয়েস্ট প্রোডাক্টস হচ্ছে। এয়ার পলিউশন হচ্ছে যার জন্য, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন এসব হচ্ছে। সো ওয়েস্ট প্রোডাক্টস তৈরি হবেই। আমাদের বডিতে যা যা মেটাবলিক অ্যাক্টিভিটিস আছে, হোয়াট ইজ মেটাবলিক অ্যাক্টিভিটিস? যা বডিতে অ্যাক্টিভ মেটাবলিজম হচ্ছে, মানে আমাদের যে প্রোডাক্টসগুলো বডিতে ভাঙছে, প্রোডাক্টসগুলো তৈরি হচ্ছে, সেটাই মেটাবলিজম, সেটাই মেটাবলিক অ্যাক্টিভিটি। সো due to these metabolic activities in the body, a large number of waste products are being formed throughout the day. Okay, আমরা যে খাবার খাচ্ছি, ইটস কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইসবই তো খাচ্ছি। সো এই কার্বোহাইড্রেট, ফ্যাটস, প্রোটিনস এগুলো আমাদের পেটে গিয়ে ভাঙছে, দ্যাট ইজ কল্ড মেটাবলিজম। ঠিক আছে, ক্যাটাবলিজম, অ্যাকচুয়ালি মেটাবলিজমেরই একটা পার্ট ক্যাটাবলিজম। সো সেই যে জিনিসগুলো ব্রেকডাউন হচ্ছে, কার্বোহাইড্রেটস, ফ্যাটস, প্রোটিন যে মেটাবোলাইজ হচ্ছে, তার জন্য কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার প্রডিউস হচ্ছে। আমরা এতে পড়েছি রেসপিরেশন চ্যাপ্টারে, ক্লাস 9 ইউ পিপল হ্যাভ স্টাডিড, যে when we are breaking down 1 mole of glucose in our body, when we are breaking down 1 mole of glucose in our body, মানে 1 molecule, this molecule, 1 mole and molecule is not completely same, it's similar. 1 mole মানে হচ্ছে you have to multiply these molecules with the mass number, with the mass number you have to multiply, সেটাতে মোল পাবি। বাট এনিওয়ে, ইফ ইউ আর অক্সিডাইজিং 1 molecule of glucose, মানে আমাদের বডিতে যদি এই গ্লুকোজ মলিকিউলটা ব্রেকডাউন হয় in the presence of oxygen, we are aerobic organisms, we are aerobic, isn't it? So we will always need oxygen to metabolize, but to catabolize, but to break down glucose. So with the help of oxygen, glucose is being broken down, and what we get as byproduct, we get carbon dioxide, water and energy. We get carbon dioxide, water and energy. তাহলে এটা তো আমাদের দরকার তো শুধু এনার্জিটা। We are eating food so that it can break down and give us energy. So এই দুটো কিসের জন্য? These are waste products, they are being eliminated from our body. So large amounts of carbon dioxide and water, they are produced by metabolism of carbohydrates, fats and proteins. Also এই যে প্রোটিনসগুলো আমরা ভাঙছি, প্রোটিন, you are having protein through chicken, through paneer, you are having protein, তাই তো? তো প্রোটিনগুলো যখন আমাদের বডিতে ভাঙছে, প্রোটিনের যদি মলিকুলার স্ট্রাকচার, ইফ ইউ পিপল সি, প্রোটিনের মধ্যে আছে নাইট্রোজেন, অ্যামোনিয়া, ইউরিয়া, এগুলো প্রোটিনের মধ্যে পাওয়া যায়। সো ইফ ইউ আর ব্রেকিং ডাউন প্রোটিন, ইউ আর গোয়িং টু গেট nitrogenous products in the form of waste product. You are getting nitrogenous products in the form of waste product. Okay, ইউরিয়াটাও কি? ইউরিয়ার ফর্মুলা কি? NH2CO NH2. So you can see the urea to nitrogen আছে, and this is ammonia compound. So ammonia, nitrogen, এইসব কম্পাউন্ডগুলো প্রোটিন ভাঙলে নাইট্রোজেনাস ওয়েস্ট হয়ে বেরোয়। All these products need to be eliminated from our body because these become toxic, these become harmful if they're retained inside, if they're kept inside for a very long time. Okay, আজকে এর পাশে আমাদের কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, সো there might be some disturbance today. কিছু করার নেই আমার, it's going on and on for a very long time. Okay, so just bear with it. So we are going to start with the chapter excretion কি? এক্সক্রিশনের দেখ ডেফিনেশনটা প্রথমে আছে। The process of removal of chemical wastes from the body is known as excretion. Okay, removal of chemical wastes, chemical waste যে রিমুভ হচ্ছে বডি থেকে, যা যা ওয়েস্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে এক্সক্রিশন বলা হয়। এক্সক্রিশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং দ্য হোমিওস্ট্যাটিক কন্ডিশন অফ দ্য বডি। হোয়াট ইজ হোমিওস্ট্যাটিক কন্ডিশন? হোমিওস্ট্যাসিসের ব্যাপারে মনে আমি আগেও কোনো একটা চ্যাপ্টারে বলেছি, আই গেস। হোমিওস্ট্যাসিস ইজ মেনটেনিং দ্য normal body temperature, normal body salt balance,
যতটা সল্ট বডিতে দরকার সেটা মেনটেন করা, বা যতটা টেম্পারেচার অপটিমাম সেটা মেনটেন করা হচ্ছে হোমিওস্ট্যাসিস, সেটার জন্য এক্সক্রিশন ইজ এক্সট্রিমলি নেসেসারি। আচ্ছা, এখানে এক্সক্রিশন মানে ওভার হিয়ার এক্সক্রিশন মানে কিন্তু শুধুমাত্র ইউরিন প্রোডাকশন নিয়ে পড়া হবে এই চ্যাপ্টারে। স্টুল এক্সক্রিশন মানে পটি, যেটা ওই এক্সক্রিশনটা, দ্যাট ইজ কল্ড ইজেশন, ওটা কিন্তু এক্সক্রিশনের মধ্যে পড়ে না, দ্যাট ইজ ইজেশন। Excretory system is involves encompasses just the urinary system. Okay. আচ্ছা, সো তারপরে ইনফ্যাক্ট লেখা আছে, পরের প্যারাগ্রাফটা দেখ, এক্সক্রিশনের আন্ডারেই অর্গানস উইচ আর কনসার্নড উইথ দ্য ফরমেশন, স্টোরেজ অ্যান্ড এলিমিনেশন অফ ইউরিন, শুধুমাত্র ইউরিনের জন্য যারা যারা রেসপন্সিবল, স্টোরেজ, এলিমিনেশন, ফরমেশন, তাদেরকে বলা হয় এক্সক্রিটরি সিস্টেম। ওকে। In fact, the box addresses this problem. The blue box addresses this problem. In my book, it's blue in color. Excretory system or urinary system. Excretion should not be confused with defecation, meaning passing out feces, the undigested food from the intestine. Similarly, passing out carbon dioxide through the lungs is a part of respiration, not excretion. Carbon dioxide কিন্তু একটা waste product. আমাদের বডিতে আমরা যে এয়ার নিচ্ছি, এয়ারটা কিন্তু মিক্সচার আমাদের বডির মধ্যে ঢুকছে, অক্সিজেনটা আমাদের লাংস নিয়ে নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ইজ অলসো a waste product, but you cannot include it in the bracket of excretory system. Okay. In humans, the term urinary system is more appropriate than the excretory system. Substances to be get rid of, তো কি আমরা rid of করতে চাই? What are the substances that we need to eliminate? প্রথমত তো এই যে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, সারাদিন উই আর হ্যাভিং ফুড অ্যান্ড দেন আফটার হ্যাভিং দ্যাট ফুড উই আর ক্যাটাবোলাইজিং দ্যাট ফুড ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন, উই আর ব্রেকিং ইট ডাউন সো দ্যাট উই ক্যান গেট এনার্জি টু go on with our day, to go on with our walking, cooking, eating and everything. And along with that energy we get waste products which need to be eliminated. These are respiratory waste products, because এটা কিসের জন্য হচ্ছে, তো রেসপিরেশনের ইকুয়েশন না, ক্লাস 9-এ পড়েছি সেটা রেসপিরেশনের ইকুয়েশন। সো দিজ আর রেসপিরেটরি ওয়েস্ট প্রোডাক্টস। ওকে। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস আমি অলরেডি বললাম, প্রোটিন ভাঙলে জেনারেলি নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট হয়। এক্সেস সল্টস অ্যান্ড ভাইটামিনস, এক্সেস সল্ট মানে হচ্ছে কি, বডিতে যে খাবার দাবার খাচ্ছি সব খাবার দাবারের মধ্যেই তো সল্ট আছে, বাট দেন সাম পিপল হ্যাভ দ্য হ্যাবিট অফ টেকিং ইন র সল্ট অ্যালং উইথ দ্য ফুড, তো সেটা এক্সেস হয়ে যেতে পারে। বা এমনিও আমরা যেটা খাবার খাচ্ছি, কুকড ফুডে, কুকড কারি, কুকড তরকারি, এইসবের মধ্যে যে সল্টটা যাচ্ছে, হতে পারে কারোর বাড়িতে বেশি সল্ট খাওয়া হয়ে যায়, খাবারে বেশি নুন দিয়ে দেয়, অ্যান্ড দে আর ইউজ টু ইটিং ইট লাইক দ্যাট, বাট মেবি দ্যাট অ্যামাউন্ট অফ সল্ট ইজ নট নিডেড ইন ইয়োর বডি। তখন কি হবে, ওই এক্সেস সল্টটা বের করে দিতে হবে। ওই এক্সেস সল্টটা কীভাবে বেরিয়ে যাবে, আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, আমাদের সোয়েট দিয়ে বেরিয়ে যাবে। ওকে। ওয়াটার, এক্সেস ওয়াটার তো অবভিয়াসলি বেরোয়। অ্যান্ড বাইল পিগমেন্টস, হোয়াট আর বাইল পিগমেন্টস, বাইল কিসের, এটাও ক্লাস 9-এ পড়েছিস digestive system. Bile is a compound which is produced by the liver, but it is stored in the gallbladder. It is poured in the intestine for the emulsification of fat, if you remember it. Fat digest করার জন্য বাইল দরকার পড়ে, বাট বাইলে কটা পিগমেন্ট থাকে, বিলিরুবিন, বিলিভারডিন, যেটার জন্য বাইলটা ইয়েলো ইন কালার। বাইলটা ইয়েলো ইন কালার হয় বিকজ অফ দোজ পিগমেন্টস। নাও বাইল কম্পাউন্ডটা তো ইউজ হয়ে গেল ফ্যাট ইমালসিফিকেশনের জন্য, ইমালসিফিকেশন মানে ব্রেকডাউন করা, ফ্যাট ব্রেকডাউনের জন্য বাইলটা তো ইউজ হয়ে গেল, বাট বাইলের যে পিগমেন্টগুলো যেটা বাইলকে রং দিচ্ছে, সেই পিগমেন্টগুলো ইউজ হয় না, সেই পিগমেন্টগুলোকে বের করে দিতে হয়। এই বাইল পিগমেন্ট ইউরিনের সাথে বেরোয় বলে আমাদের ইউরিনও একটা সময় ইয়েলো ইন কালার দেখায়। এক্সেস বাইল পিগমেন্ট যদি বেরোয় তখন ইউরিনটা প্রচণ্ড ইয়েলো লাগে। ওকে। These bile pigments are also excreted with our feces actually. Okay. Because of this bile pigments আমাদের কি হয়, আমাদের যে feces হয়, আমাদের স্টুল যেটা হয় সেটা কিন্তু yellowish in color হয়, and some of these pigments are also excreted with the urine, যেটা আমি বললাম এক্ষুনি, ইউরিনের সাথেও বেরোতে পারে। বাট if the urine is too yellow, you have to understand that something is wrong with your লিভার কিছু প্রবলেম করছে বলে বেশি পিগমেন্টস রিলিজ হয়ে যাচ্ছে, ইউরিন তখন বেশি ইয়েলো হচ্ছে, তখন জেনারেলি বুঝতে হয় ইউ হ্যাভ জন্ডিস। জন্ডিস বোঝার জন্য সেটা একটা ইম্পর্টেন্ট সিমটম, বিকজ লিভার ম্যাল ফাংশন করে জন্ডিসের সময়। ওকে, সো আই উইল জাস্ট গো থ্রু ইট বিকজ আই হ্যাভ অলরেডি এক্সপ্লেন্ড ইউ দ্য থিং। কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার,
Every living cell liberates energy by oxidizing glucose. Just like I told you, glucose oxidize করছি মানে কি অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন করছি। By oxidizing glucose with the production of carbon dioxide and water. Carbon dioxide is eliminated through the lungs, you already know that. The water becomes a part of the rest of the water in the body. The water is either eliminated through the in the form of water vapor. When you are breathing, you are also releasing some water vapor. So ওই waterটা either water vapor হিসাবে বেরিয়ে যাবে, or that water becomes a part of your body. Okay. Nitrogenous metabolic waste, I already talked about it. Okay, এইগুলো জেনারেলি প্রডিউস হয় কোথায়? লিভারে জেনারেলি প্রডিউস হয়, বিকজ এই যে বললাম না যে নাইট্রোজেনাস ওয়েস্ট কোথা থেকে হয়? নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোটিন ডাইজেশনের জন্য যে হয়, আই টোল্ড ইউ না। বাট এই যে নাইট্রোজেনটাকে এই যে প্রোটিনটাকে ভেঙে নাইট্রোজেন রিলিজ হচ্ছে, দিস হ্যাপেন্স ইন দ্য লিভার। প্রোটিন ভেঙে গিয়ে যে নাইট্রোজেন রিলিজ হচ্ছে, দিস হ্যাপেন্স ইন দ্য লিভার। ওকে, ফ্রম দ্য আনইউজড প্রোটিন, ফ্রম দ্য ডেড প্রোটিন এগুলো রিলিজ হচ্ছে। ওকে, নাও প্রোটিন তো একটা কমপ্লেক্স কম্পাউন্ড। প্রোটিন ইজ আ কমপ্লেক্স কম্পাউন্ড, জাস্ট লাইক কার্বোহাইড্রেট ইজ আ কমপ্লেক্স কম্পাউন্ড। কার্বোহাইড্রেটটাকে ভেঙে আগে গ্লুকোজ করতে হয়, সেরকমই প্রোটিন একটা কমপ্লেক্স কম্পাউন্ড। প্রোটিনটাকে ভেঙে আমরা কি পাই? অ্যামাইনো অ্যাসিডস বা অ্যামিনো অ্যাসিডস, হোয়াট এভার ইউ প্রেফার টু সে, অ্যামিনো অ্যাসিডস বা অ্যামাইনো অ্যাসিডস, ঠিক আছে। এবার এই অ্যামাইনো অ্যাসিডসগুলো যদি বডিতে ইউজ হয়, গুড, but if they are extra, if they are in excess in our body, these need to be eliminated. What happens to these amino acids? These amino acids first move to the liver, first stay in the liver, and they're broken down even more. অ্যামাইনো অ্যাসিডস থেকে এক এক সময় লিভারে কি প্রডিউস হয়ে যায়? ব্রেকডাউন হয়ে গ্লুকোজ, অ্যান্ড গ্লুকোজ ইজ অলওয়েজ নেসেসারি ফর আওয়ার বডি। গ্লুকোজ তো ভেঙে এনার্জি হয়। তো অ্যামাইনো অ্যাসিডস ভেঙে শুধুমাত্র যে কার্বোহাইড্রেট ভেঙে এনার্জি হচ্ছে তা নয়। If you are having paneer, if you are having chicken only in your diet, does it mean you are not going to get any energy? Because protein তোর চিকেনে বা পনিরে বা দুধে এইসব জিনিসে তো কার্বোহাইড্রেট কম আছে, প্রোটিন বেশি আছে। So do you think you won't get the energy to function? Obviously you will get, because প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিডস হবে। অ্যামাইনো অ্যাসিডস ভেঙেও কিন্তু গ্লুকোজ হয়, কার্বোহাইড্রেট ভেঙেও গ্লুকোজ হয়, অ্যামাইনো অ্যাসিডস ভেঙেও গ্লুকোজ হয়। সেই গ্লুকোজটা ইউজ হয়ে যাবে for your body for proper functioning. বাট এই অ্যামাইনো অ্যাসিডস ভেঙেও একটা ওয়েস্ট প্রোডাক্ট হবে, শুধুমাত্র যে গ্লুকোজ দেবে তা না। অ্যামাইনো অ্যাসিডস ভেঙে গ্লুকোজ হয়, যেটা ইউজ হয়ে যায়, ইউজড, বাট যেটা ইউরিয়া হয় সেটা এলিমিনেটেড। সে ইউরিয়াটা লাগে না, ইউরিয়া হ্যাজ নো ইউজ ইন আওয়ার বডি। ইউরিয়া সবসময় কিন্তু বের করে দিতে হয়। ইউরিয়া ইজ নট স্টুল বা ফিসিস, ইউরিয়া ইজ আ নাইট্রোজেনাস কম্পাউন্ড, ঠিক আছে। ইট ইজ ভেরি পয়জনাস ইন আওয়ার বডি, it cannot be retained in your body, it needs to be eliminated constantly. As it is produced, it need to be eliminated. Okay, so ইউরিয়া যদি বেশি পাওয়া যায় ইউরিনে, তো তখন ডক্টরস ইউরিন টেস্ট করে যদি বুঝতে পারে যে ইউরিয়া বেশি বেরোচ্ছে, তখন দে টেল ইউ দ্যাট ইউ হ্যাভ আ প্রবলেম, ইউ হ্যাভ ইউরেমিয়া। বেশি ইউরিয়া বেরিয়ে যাচ্ছে, তখন ইউ আর গিভেন মেডিকেশন টু লোয়ার দ্য অ্যামাউন্ট অফ ইউরিয়া ইন আওয়ার বডি, বা যা যা কিসের জন্য ইউরিয়াটা বেশি হচ্ছে সেটা তখন ডায়াগনোজ করবে ডক্টরস। ওকে, সো নাইট্রোজেনাস metabolic waste, these include urea, uric acid and ammonia. These are produced mainly in the liver from the dead protein remains of the other tissues that are brought to it. Any extra amino acids, that is digestion products of protein, cannot be stored in the body. They are broken down in the liver to produce usable, also storable glucose and the urea that has to be excreted out. Urea is highly poisonous. If allowed to accumulate in the blood to a certain level, it causes death. Excess salt, such as common salt and even some excess water soluble vitamins, need to be eliminated. Salts are mainly given out by the kidneys. আর এখানে একটা কথা বলা আছে, water soluble vitamins. There are two kinds of vitamins, water soluble and fat soluble. Fat soluble vitamins কাদেরকে বলা হয়? ভিটামিন A, D, E, K. Vitamin A, D, E, K are fat soluble. So if you are taking these vitamins in excess, what will they do? They will go and they will get stored in the middle of the fat tissues. They can be stored for a certain amount of time. But if the vitamins are water soluble, they won't be stored anywhere. They won't be stored anywhere because the water you are taking in
the water you are drinking in the day, the vitamins are mixing and getting mixed in that water, and when you are urinating, the water along with the vitamins is going out of your body. So water soluble vitamins cannot be stored, it needs to be eliminated. This is the reason you are not advised to take too much of vitamins. It doesn't mean that if you take too much of vitamin B you will have better skin and better hair. Vitamin C you are taking, you will have glowing skin. No, it doesn't happen that way, because vitamins are needed in very low quantities. If you are taking more than the optimum quantity, your body is going to eliminate the vitamins. Your body does not have any kind of mechanism to store water soluble vitamins. Okay, water is taken in with food and beverages in large quantity. The excess quantity of water is removed, which incidentally also serves a useful purpose of dissolving the harmful materials to carry them out. শুধুমাত্র এক্সেস ওয়াটার বেরোচ্ছে না, এক্সেস ওয়াটারের সাথে অনেক আনইউজড অ্যান্ড আননিডেড মেটেরিয়ালসও বেরিয়ে যাচ্ছে, যার জন্য ইউ আর অ্যাডভাইজ টু ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, 3 to 4 liters of water in the day, because it doesn't mean that you need to you are taking water for eliminating it only. You are taking water to mix the toxic materials and unneeded materials in it and be eliminated along with the water. If you don't take enough water, the toxic materials that are there in your body, they do not have any kind of medium to get mixed, so they won't be eliminated. Okay, bile pigments এর ব্যাপারে আমি অলরেডি বললাম. Bile pigments are the breakdown pigments of the hemoglobin of the dead RBCs. How are these bile pigments produced? You know, red blood cells, they are produced every 120 days. They are destroyed every 120 days and new red blood cells are produced. So the red blood cells which are destroyed, they are actually destroyed in the liver and spleen. RBCs are destroyed in liver and spleen. When you will study circulatory system, you will study about it in detail. So when the RBCs are broken down, okay, the hemoglobin in the red blood cells have hemoglobin, right, to carry the oxygen throughout your body. So when your hemoglobin is broken down, these two pigments are produced, bile pigments. Okay, the liver cells extract it from the circulation and secrete it into the bile juice poured into the duodenum through the common bile duct. There is a bile duct. The gallbladder and the liver. This is liver. This is gallbladder. Okay, and this is the common bile duct. Gallbladder বাইলটা প্রডিউস হচ্ছে লিভারে, but it gets stored in the gallbladder. Whenever it's needed, the gallbladder pours the bile in the common bile duct. Next, the bile travels the common bile duct and it is poured in duodenum. What is duodenum? Duodenum is the part of small intestine. If you remember, duodenum, jejunum, ileum, these three are the parts of small intestine, isn't it? So this bile is poured in the duodenum for better emulsification of fats in the small intestine. These pigments are modified in the intestine to pigments that give feces their yellowish brown color. Some of these pigments are excreted in urine. Okay. Next, drinking white passing yellow. Think of a very young baby who feeds on mother's white colored milk only, but he passes out the yellow feces and also the yellowish urine. The yellow part in both cases is a nitrogenous waste produced in the liver and is passed out partly in feces and partly in urine. It's very simple that you are drinking white milk, but the baby is drinking white milk but is passing out yellow feces and yellow urine. Obviously, it doesn't matter if you are drinking white milk or red beetroot or whatever, you are going to pass out obviously yellow feces, because yellow color is due to the bile pigment. It doesn't depend on the kind of food you are having. It obviously depends on the kind of food you are having, because if you are having too much of protein, then your feces, the color of your feces will change. You shouldn't have it too much of anything, isn't it? Okay.
So excretion is the removal of all harmful and unwanted products, especially the nitrogenous wastes from the body. Okay. You should also know that different organisms, they follow different modes of excretion. Okay. We as humans, we produce urea as the major excretory product. Amader body te major excretory product hoche urea. You can be asked, what is the major excretory product in the body of humans? It is urea. But it is for humans. Okay. Like for example, aquatic animals, they excrete waste in the form of ammonia. Aquatic animals, মাছ টাছ, ওদের যে main excretory product আছে, that is ammonia. Now ammonia cannot be the major excretory product in the body of humans. Why? Ammonia is even more toxic than urea. Ammonia is so toxic that it needs to be excreted immediately right after it is produced in the body. Do we do that? আমাদের বডিতে যে ইউরিন প্রোডাকশন হচ্ছে সেটা তো ইউরিনারি ব্লাডে স্টোর হচ্ছে, অনেকক্ষণ ধরে স্টোর হয়ে তারপর আমরা মেকচুরেশন করতে যাচ্ছি, আমরা রিলিজ করতে যাচ্ছি। তার মানে কি কিছুক্ষণের জন্য উই ক্যান স্টোর আওয়ার ওয়েস্ট প্রোডাক্ট ইন আওয়ার বডি, বাট অ্যামোনিয়াটা যখন তৈরি হবে তখনই বের করে দিতে হবে। ইট ইজ সো টক্সিক অ্যান্ড দ্যাট ইজ পসিবল ফর অনলি দ্য ফিশ in the water. Whenever they are producing ammonia, they are releasing it in the water in their environment. So ammonia ta humans er proti jonno excretory product hawata possibly not, and it is not so. Humans er jonno urea excretory product and aquatic animals er jonno ammonia. Birds and insects, they have excretory product in the form of uric acid. Birds or insects er jonno excretory product hoche uric acid. Okay. That is why the body of the bird, it's white in color. It's solid and it's white. It's semi-solid, it's semi-liquid and it's white in color because it has a lot of uric acid in it. Uric acid crystals in it. Okay, so just let us have a detailed look at the excretory system now. Okay, let's talk about the excretory organs first. What are the excretory organs? The human excretory system, the organs include kidneys, sweat glands and lungs. Okay, so sweat glands, we have already talked about the sweat glands, that through sweat we also eliminate the excess salt, the excess water in the form of sweat. There are sweat glands in our body. You have studied about it in class 9 in the chapter skin. There are sweat glands in our body. They are concerned with cooling of our body. Just like transpiration is concerned with the cooling of the plant's body by loss of excess water. Transpiration মানে কি loss of excess water, সেইভাবে গাছটা কুল থাকছে। In the same way আমাদের বডিতে loss of excess water sweat glands দিয়ে যখন হচ্ছে তখন আমাদের বডিটা কুল হচ্ছে। Okay, and this cooling of our body by losing excess water is called thermoregulation. What is thermo? What does the word thermo mean? Thermo means heat. Heat is being regulated, the temperature is being regulated in our body with the help of sweat glands. Okay. The sweat carries with it small amounts of nitrogenous waste. Sweat glands pass out sweat only when required for cooling. So truly they are not excretory. Excretory না, just cooling এর জন্য, মানে নাইট্রোজেনাস ওয়েস্ট পাস করতে হবে বলে পাস করছে সেটা কিন্তু নয়। আমরা যখন সোয়েট করছি, আমাদের বডিতে যখন প্রচুর ঘাম জমে যাচ্ছে, আফটার দ্যাট when you stand under a fan you feel really cool. Why? When the sweat is evaporating from your body, the sweat is taking some amount of heat from your body and is then evaporating. The sweat is becoming invisible from the skin of your body because it has absorbed some heat from your body and it has evaporated. If you remember what the definition of evaporation means, evaporation is the loss of water because of heat. The water is absorbing heat. That is the reason the water is evaporating. So the sweat is being eliminated from the skin, from the surface of your skin, because it has absorbed some heat from your body, and loss of heat means your body has cooled down. That is thermoregulation. And lungs, excretion by lungs in the form of carbon dioxide released in the expired air.
Okay, now so we move on to the excretory organs. First of all, we will study about kidneys. Okay, so moving on to the structure of kidney. This is the ureter. The urinary bladder. Actually, I do it wrong. It should be like this. The ureter joins with the urinary bladder at the back side of the abdomen, behind the abdomen. Okay. This is the ureter, the urinary bladder. Okay. So you can see very well the kidneys are bean-shaped structures. Kidney, right kidney মানে যেটা এঁকেছি সেটা না. My left will be my body's right kidney. My diagram's left will be my body's right kidney. So the right kidney is slightly at a lower side. Okay, and kidney থেকে ইউরেটারটা যেখানে বেরোচ্ছে সেই জায়গাটা is called hilum. যেখান থেকে ইউরেটারটা বেরোচ্ছে দ্যাট ইজ কল্ড হাইলাম. দেয়ার ইজ আ স্মল নচ অন দ্য কিডনি, যেখান থেকে ইউরেটার ইমার্জ করছে দ্যাট ইজ দ্য হাইলাম. ওকে, দ্য ureters are emerging from both the kidneys and they are getting connected with the urinary bladder. Actually it's behind the bladder, I drew it a little wrong. তো অ্যাবডোমেন এই পিছন দিকে গিয়ে জয়েন হবে, ইউরিনারি ব্লাডারের পিছন দিকে গিয়ে জয়েন হবে. ওকে, পিছন দিকে গিয়ে জয়েন হবে. সো কিডনি ইজ প্রডিউসিং ইউরিন, দুটো কিডনি ইউরিন প্রডিউস করছে. কিডনিটা মুভ করছে ইউরেটার দিয়ে আর এখানে স্টোর হচ্ছে, ইউরিনারি ব্লাডারে স্টোর হচ্ছে. যখন ইউরিনারি ব্লাডারে অনেকটা ইউরিন জমা হয়ে যায়, অ্যাকিউমুলেট হয়ে যায়, তখন ইউ ফিল দিস আর্জ টু পাস দ্য ইউরিন আউট অ্যান্ড তখন ইউ গো টু দ্য ওয়াশরুম. আচ্ছা, আর একটা কথা, ইউরেটারটা যেখানে কিডনিতে ঢুকছে, ইট ইজ আ লিটল ব্রড ওভার দেয়ার. দেখ ইউরেটারটা আস্তে আস্তে পাতলা হয়ে গেছে, বাট ওপরে যেখানে কিডনির সাথে জয়েন করেছে ইট ইজ আ লিটল ব্রড ওভার দেয়ার. দিস পার্ট যেখানটা ব্রড হয়ে যাচ্ছে, এখানে আবার আরও ব্রড হয়ে যায় ভেতরে ঢুকে. আই উইল মুভ অন টু দ্যাট লেটার অন. যেখানটা ব্রড হয়ে যাচ্ছে সেই ব্রড পার্টটাকে বলা হয় পেলভিস. কি বলা হয়? পেলভিস. ওকে, যেখানটা এক্সপ্যান্ড হচ্ছে, ইউরেটারটা যেখানে এক্সপ্যান্ড হচ্ছে কিডনিতে, সেই পার্টটাকে বলা হয় পেলভিস. সো দ্য ইউরিন ইজ বিং প্রডিউসড ইন দ্য কিডনিস অল ডে অল নাইট. whenever it is being produced in the kidney, কিডনিতে কিন্তু থাকে না, কিডনিতে প্রডিউস হয়ে যাওয়ার পরই it flows down through the ureters and then it collects in the urinary bladder. Okay, when the urinary bladder is almost half full, you feel this urge, you go to empty it, isn't it? Now the openings of the ureters to the urinary bladder, এই জায়গাটা যেখানে ইউরেটারটা ইউরিনারি ব্লাডারের সাথে এসে কানেক্ট হচ্ছে, there is a sphincter muscle over here. Sphincter muscle এর ব্যাপারে you have again studied in the chapter of digestive system too. There was this sphincter muscle in the mouth of stomach where it was being connected to the small intestine, so that the undigested material do not pass from the stomach into the small intestine. ওখানে sphincter muscle ছিল. Similarly এখানে একটা sphincter muscle আছে. why? To prevent the backflow of urine. ধর এখানে ইউরিনটা কিডনি থেকে ইউরেটার হয়ে ফ্লো হয়ে চলে এসেছে, but the pressure is so much
that the urine wants to move back. তো এখানে স্ফিংটার মাসেলটা সেটা অ্যালাউ করবে না, the urine will not move backwards. Okay, so I'll just give a quick read. Kidneys, follow the book. The kidneys are two bean-shaped organs about 10 cm long and 6 cm wide, located on the either side of the backbone and protected by the last two ribs. মানে এখানে ওপরে রিব কেজ আছে না, তো লাস্ট দুটো রিব কিডনির ওপরে চলে আসে। ওকে, the right side kidney is at a slightly lower level than the left one. Can you tell me why is it so? Why is the right kidney lower than the left one? Because the liver needs to be adjusted. The left kidney makes some space for the adjustment of the liver. Okay, so you can write it if the question comes, that you can just take the note down, that the right kidney is placed at a slightly lower level than the left kidney in order to accommodate the largest organ of the body, that is the liver. The liver bulges out, bulges. The liver bulges out on the right side of the kidney and tapers off to the left. Tapers, T-A-P-E-R-S, tapers off, O-double-F, to the left. You can just write it down. Okay, so next I'll just go through it. A tube, the ureter, arises from the notch, that is the hilum, in the median surface of each kidney and connects behind with the urinary bladder in the lower part of the abdomen. The front end of the ureter is somewhat expanded into the kidney, is called pelvis. This is called pelvis. I told you the expanded part is called pelvis. The urine produced in the kidneys constantly flows through the ureters and collect in the urinary bladder. The urine is intermittently emptied from the urinary bladder to the outside of the body through the urethra. The openings of the ureters are somewhat projecting and act like valves to prevent the backflow of urine when the bladder contracts to pass out urine. ব্লাডারটা যখন কন্ট্র্যাক্ট করে ইউরিন পাস করছে, কন্ট্র্যাক্ট করার সময় হতে পারে ইউরিনটা ব্ল্যাক ফ্লো করে গেল, বাট সেটা হয় না because of this valves. A sphincter guards the opening of the bladder into the urethra and relaxes only at the time of urination. So এখানে একটা স্ফিংটার তো আছেই, এখানেও আর একটা স্ফিংটার আছে. This is the urethra. ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনটা পাস করে যাবে, এখানে একটা স্ফিংটার আছে, যখন ইউরিনটা ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা দিয়ে পাস করছে যাতে ব্যাক ফ্লো না করে, আর একটা স্ফিংটার এখানে দেওয়া আছে। only at the time of urination under an impulse from the brain. ইউরিনেশনটা কখন হয়? only when you want to. যখন তুই ওয়াশরুম গিয়ে you want to do it তখন ইউরিনেশন হয়, এমন নয় যখন তখন হয়ে যায়। ব্রেন থেকে একটা ইম্পালস আসে, তবেই এখানটা স্ফিংটারটা রিলিজ হয়, স্ফিংটারটা খুলে যায়, তবেই ইউরিন পাস করতে শুরু করে। ওকে, দ্যাটস ইট।